গোলক বা স্ফিয়ার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ক্লাস 10। গোলক ব্যাপারটা কি? একটা ঘনবস্তু, বাস্তব উদাহরণ যেরকম ক্রিকেট বল, ফুটবল ইত্যাদি। এগুলো আমরা দেখেছি। এখানে ফুটবল ভেতরটা কিন্তু ফাঁপা হয়, তাহলে তখন সেটাকে এরকম জাতীয় ঘনবস্তুকে আমরা বলবো ফাঁপা গোলক। আর যদি ভেতরটা ফাঁপা না হয় তাহলে সেটাকে বলবো নিরেট গোলক। এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে কিছু সূত্র এবং কথা মনে রাখতে হবে। সেগুলি প্রথমে আগে আমরা একটু ভালো করে বুঝে নিই। তো তার আগে আমরা এরকম একটা গোলক এঁকে নিই। ধরে নিই এটা একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ আর। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ কাকে বলে এটা বলে দেওয়া হয়নি, আগে একবার শুনে নিই। গোলকের বৃত্তের মতোই গোলকের ভেতরে একটা নির্দিষ্ট বিন্দু থাকে। ওই নির্দিষ্ট বিন্দু থেকে বাইরের দিকের যে কোনো বিন্দুর দূরত্ব সর্বদা সমান। বাইরের দিকের যে কোনো বিন্দু থেকে ভেতরের নির্দিষ্ট বিন্দুর দূরত্ব সর্বদা সমান। সেই দূরত্বটাকে বলা হয় গোলকের ব্যাসার্ধ। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর। এখানে কিছু কথা আমরা এখানে বুঝে নিই। মনে মনে ভাবি একটা ক্রিকেট বল যেটা সলিড অর্থাৎ নিরেট, ভেতর দিয়ে কোনো শূন্যস্থান নেই, তাহলে এর তল সংখ্যা কত হবে বা বক্রতল সংখ্যা কত হবে? এখানে তল আছে একটাই, তাহলে বাইরের দিকটা, তাহলে তল সংখ্যা বা বক্রতল সংখ্যা কত? তল সংখ্যা সমান বক্রতল সংখ্যা সমান হচ্ছে 1। এরপর ধরে নিলাম ব্যাসার্ধ আর একক। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর আয়তন হবে 4/3 পাই আর কিউব ঘন একক। এরপর গোলকটা যদি অর্ধগোলক হয়, কীরকম? একটা ক্রিকেট বল ধরাই না হোক, তাকে এই মাঝ বরাবর কেটে দেওয়া, তাহলে কীরকম হবে? ছবিটা কীরকম হতে পারে আমরা একটু দেখে নিই। এইরকম একটা আকৃতি আসতে পারে। এখানে এইটা হলো এই যে বৃত্তাকার তল পাচ্ছি তার কেন্দ্র। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা যদি অর্ধগোলক হয় এবং সেটা যদি নিরেট হয়, ধরে নিলাম এটা নিরেট অর্ধ গোলক, অর্থাৎ ক্রিকেট বলটা ছিল নিরেট, তাহলে এটা নিরেট অর্ধগোলক হবে। আমরা মাঝ বরাবর কেটে নিয়েছি। তাহলে এখানে তল সংখ্যা কতগুলি হলো? তল সংখ্যা কত? তল সংখ্যা হলো 2। কি কি? একটা হলো বক্রতল আর একটা হলো সমতল। এটা হলো বক্রতল, আর এই যে কেটে নিয়েছি সেই জায়গাটায় একটা সমতল পাবো এবং এই সমতলটা হবে একটা বৃত্তাকার। তাহলে সমতল সংখ্যা সমান 1। তাহলে এরও ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে?
সমগ্র তলের ক্ষেত্রফল সমান এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে এইটাকে অর্ধেক কেটে নিলে এই বক্রতলটা হবে 2πr², আর এই সমতলটা হচ্ছে বৃত্তাকার πr²। তাহলে 2πr² প্লাস πr², এই দুটো যোগ করলে হবে আমার 3πr² বর্গ একক। নিরেট অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3πr³ ঘন একক। এরপর গোলকটা যদি ফাঁপা হয় তাহলে কেমন হবে? ছবি এঁকে নিই একটা। এই মোটামুটি একটা গোলকের ছবি। এটা যদি বাইরের দিকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর আর ভেতরের দিকের ব্যাসার্ধ স্মল আর হয়, তাহলে আয়তন অর্থাৎ যে পদার্থ দিয়ে গোলকটি যে পদার্থ দিয়ে তৈরি তার আয়তন কী হবে? তার আয়তন এই বড় ব্যাসার্ধ ধরে গোলকটার যে আয়তন মাইনাস ছোট ব্যাসার্ধটা ধরে ভেতরের দিকের ব্যাসার্ধ ধরে গোলকের যে আয়তন, এই ভেতরের আয়তনটা বাদ দিলেই পাবো এই পদার্থটার আয়তন, যে পদার্থটা দিয়ে গোলকটা তৈরি। অর্থাৎ সেটা হবে 4/3πr³ মাইনাস 4/3π r³ ঘন একক। এখানে 4/3π কমন নিলে ক্যাপিটাল r³ মাইনাস r³ ঘন একক। সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? এই বাইরের দিকের যে গোলক যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এই বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফলটা তাহলে হবে 4πR² প্লাস ভেতরের দিকের ব্যাসার্ধ আর, ওই ভেতরের দিকের বক্রতলটার ক্ষেত্রফল তাহলে হবে 4πR² বর্গ। এক্ষেত্রে তাহলে আমরা তল সংখ্যা কটি পেলাম? তল সংখ্যা হলো দুটো, একটা বাইরের দিকের বক্রতল আর একটা ভেতরের দিকের বক্রতল। মোট তল সংখ্যাও যা, মোট বক্রতল সংখ্যাও তাই 2। এরপর আমরা আর একটা দেখব, ফাঁপা গোলকটা যদি অর্ধ গোলক হয়। ছবিটা এই ক্ষেত্রে একটু বড় করে এঁকে নিয়ে যাবে। এরকম যদি এটা যদি কেন্দ্র হয়, তাহলে একটা ফাঁপা অর্ধগোলক। ফাঁপা অর্ধগোলক, এই অর্ধগোলকটার ভেতরের দিকের ব্যাসার্ধ যদি স্মল আর বাইরের দিকের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আয়তন কী হবে? আয়তনটা এই বাইরের ব্যাসার্ধ ধরে যে আয়তন মাইনাস ভেতরের ব্যাসার্ধ ধরে এই ভেতরের অংশের আয়তনটা, মনে মনে করে কল্পনা করে একটা ফাঁপা বলকে মাঝ বরাবর কেটে দেওয়া হয়েছে। তাহলে এই বাইরের দিকের ব্যাসার্ধটা ধরে যে আয়তন আর ভেতরের ব্যাসার্ধটা যে আয়তন, সেই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে আয়তন পাবো এই ফাঁপা অর্ধগোলকটা, যেটা যে আয়তনটা হচ্ছে যে পদার্থ দিয়ে এই গোলকটা তৈরি তার আয়তন। আয়তন মানে এখানে যে পদার্থ দিয়ে তৈরি। তার আয়তন সমান কত? তাহলে 2/3πr³ ক্যাপিটাল r³ মাইনাস 2/3π r³ ঘন একক।
2/3 পাই কমন নিলে ক্যাপিটাল r⁻³ মাইনাস স্মল r⁻³ ঘন। এরপর দেখব এর সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে। সমগ্র তলের ক্ষেত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য আগে আমাকে দেখতে হবে তল সংখ্যা কয়টি। এখানে এইটা হলো বাইরের দিকের একটা বক্রতল, যেহেতু এটা ফাঁপা তাহলে ভেতরের দিকে একটা বক্রতল পাবো, তাহলে দুটো। আর এই একটা যে জায়গাটায় কাটা হয়েছে সেইখানটায় এই যে একটা তল পাচ্ছি, এই একটা তল বৃত্তাকার একটা চাকতির মতো, সেটা একটা সমতল। তাহলে মোট তল সংখ্যা এখানে 3টি। তাহলে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ক্যাপিটাল r⁻² প্লাস ভেতরের দিকের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই স্মল r⁻² প্লাস এই চাকতিটার ক্ষেত্রফল, এই বৃত্তাকার চাকতিটার ক্ষেত্রফল। বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল আমরা জানি, সেটা হবে পাই ক্যাপিটাল r⁻² মাইনাস পাই স্মল r⁻² বর্গ একক। এইগুলো আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে কাজে লাগবে। এই প্রমাণগুলো আমরা এইভাবেই করব। আমরা যখন উঁচু ক্লাসে কলেজে গ্র্যাজুয়েশন করব তখন আমরা এগুলোর অনেকের প্রমাণ আমরা করতে পারি। এরপর বইয়েতে প্রয়োগ নিচে করি বলে যে অঙ্কগুলি আছে তার মধ্যে প্রয়োগ 2 এরকম একটি অঙ্ক, যেটিতে বলা আছে লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেমি 2.50 টাকা হিসাবে কত খরচ পড়বে হিসাব করে। অর্থাৎ একটা গোলক যার ব্যাস হচ্ছে 14 সেমি এবং তার গোলকটাকে রং করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে কি তার বক্রতলটাকে রং করতে হবে। তার বক্রতল যদি বের করতে পারি নিয়ে এবার সেটাকে আমরা বর্গ সেমি এককে বের করব, নিয়ে প্রতি বর্গ সেমিতে খরচ হচ্ছে 2.50 টাকা। তাহলে যে বক্রতলের ক্ষেত্রফল পাবো তাকে 2.50 দিয়ে গুণ করলে আমরা যে প্রশ্ন করেছে তার উত্তর পেয়ে যাব। তাহলে করে ফেলি এটা। এক্ষেত্রে লোহার গোলকটির ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান 7 সেমি। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এখানে সূত্রটা কি 4 পাই r², আর এখানে 7 সেমি, তাহলে 4 পাই 7/2 বর্গ সেমি সমান এটা কীরকম হবে 4 × 22/7 × 7 × 7 বর্গ সেমি। 7 7 কেটে গেল, তাহলে এটা গুণ করলে এটা 88, 4 × 22 গুণ করলে 88 88 × 7 বর্গ সেমি। এই দুটো যদি গুণ করি আমরা 7 8 56 6 5 7 8 56 5 61, তাহলে 616 বর্গ সেমি। অতএব 1 বর্গ সেমিতে খরচ হয় বলে দিয়েছে 2.50 টাকা। অতএব গোলকটি রং করতে খরচ হবে, গোলকটি রং করতে খরচ হবে সমান 616 গুণিত 2.50 টাকা। গ্রাফে আমরা গুণটা করে নেব।
5 36 শূন্য হাতে 3 5 3 8 30 12 হাতে 1 2 2 3 6 12 একটা দশমিক আছে, তাহলে রাইট সাইডে একটা দশমিক এখানে বসবে। 1.50 টাকা। এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, এবার প্রয়োগ 2 হলো, আমরা এবার করব প্রয়োগ 4। প্রয়োগ 4টা দেখে নিই আমাদের কী আছে। 0.7 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে হিসাব করে লিখি, নিজে গণিতে আছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে করতে হবে, সেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। সূত্রটা কি? কোনো ঘনবস্তুকে জলে যদি সম্পূর্ণরূপে ডোবানো যায় তাহলে সে তার নিজের আয়তনের সমান পরিমাণ জল অপসারিত করে। তাহলে এখানে গোলাকার পাথরটাকে যদি জলে ডুবিয়ে দেওয়া হয় তাহলে যে জল অপসারিত হবে তার আয়তন হবে গোলাকার পাথরটির আয়তনের সমান। তাহলে এক্ষেত্রে আমরা পাথরটার আয়তন বের করার চেষ্টা করি। 4। এক্ষেত্রে গোলাকার পাথরটির ব্যাসার্ধ সমান 0.7 ডেসিমি সমান 7 সেমি। অতএব পাথরটির আয়তন গোলাকার পাথরটির আয়তন সমান, সূত্র হচ্ছে 4/3 পাই r টু দি পাওয়ার 3। তাহলে 4/3 পাই, আর এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার 3 একক হবে ঘন সেমি। তাহলে ক্যালকুলেশনটা করা যাক। 4/3 পায়ের মান 22/7, 7 টু দি পাওয়ার 3 মানে 3 × 7 হবে ঘন সেমি। একটা কেটে গেল। তাহলে এখানে আমাদের 4 আর 22 গুণ করলে 88, 88 গণিত 7 গণিত 7/3 ঘন সেমি সমান, এই দুটো গুণ করলে 616, একটু আগে এটা করলাম আমরা, ইন্টু 7/3 ঘন সেমি সমান, যদি আমরা এটা মাল্টিপ্লিকেশন করি 6 × 7 = 42, 2 1 4 3 ঘন সেমি। এটা মিশন করলে 1 4 3 7 1/3 ঘন সেমি। এটা আমাদের উত্তর হবে। কিন্তু এটা যদি বলতো যে কত লিটার জল অপসারণ করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বলতো কত লিটার জল অপসারণ, তখন আমরা ব্যাসার্ধটাকে 0.7 ডেসিমিটারেই করতাম। এই উত্তরটাকে আমরা ঘন ডেসিমিটারে নিয়ে আসতাম। যত ঘন ডেসিমিটার হতো আমরা লিখে দিতাম তত লিটার, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এরপর আমরা করব প্রয়োগ 7। এটা কী আছে দেখে নিই। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি, নিজে করি। আচ্ছা, এক্ষেত্রে যদি অর্ধগোলাকৃতি বাটিটার ব্যাসার্ধ আর হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল বাইরের দিকে 2πr², সেটাই হবে এটার সঙ্গে সমান। সেখান থেকে আমরা আর এর ভ্যালু বের করে আমরা 2r এর মান বের করব, তাহলেই হবে বাটিটার মুখের ব্যাসের দৈর্ঘ্য। করার চেষ্টা করি আমরা। 7 ধরি অর্ধ গোলাকৃতি বাটির
ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী পাবো? প্রশ্ন অনুসারে 2πr⁴ ইকুয়াল টু 173.25। এটাকে আমরা ক্যালকুলেশন করে আর বার করার চেষ্টা করি। আর r⁴ সমান 73.25 বাই 2π সমান 100 দশমিক তুলে দিলাম, তাহলে নিচে চলে এলো 100। দশমিকের পরে দুটো ডিজিট আছে, দুটো সংখ্যা আছে, ওই জন্য একের পর দুটো শূন্য নামলো। 2 পায়ের মান 22/7, 7টা তাহলে উপরে আমার উঠে গেল। সমান আমরা একটু কাটাকাটি করে নিই। 5 আছে, তাহলে এটা 5 দিয়ে যেতে পারে। এটা দেখি আগে। 5 3 15, 4 5 20, 34, 5 25, তাহলে এটা হচ্ছে 3 4 6 5, 5 20 100। এটাকে যদি আমরা 2 দিয়ে দিই 11, এটা 3.5। এটা আবার 11 দিয়ে এটাকে 33, 5 এটা যাবে 33, তাহলে আমাদের উপরে কী থাকলো? 315, 3.5 আর নিচে 3 × 2 × 1। আচ্ছা, 315কে আমরা একটু ভেঙে নিই। 315কে ভাঙলে 5 দিয়ে দিই 5 × 30, 3 × 5 15, 3 দিয়ে দিলে 3 × 6 3, 3 7 21। আমরা দেখতে পাচ্ছি ওপরটি কী হচ্ছে? 5 3 3 7, 3.5। এর জন্য আমরা এটা 35 লিখে নেব। আর এটা 20 গুণিত 2 গুণিত, এইটা দশমিক তুলে দিলে 10। আর একবার আমরা লিখে নিই। 5 3 3 7, এটা হচ্ছে 35, মানে হচ্ছে 5 × 7 নিচে 10 2, এই 2 গুণিত 10। অতএব আমরা আর কি পেয়ে যাবো? r² সমান এটা হচ্ছে। অতএব আর সমান আমাদের, এটা যদি রুট নিই, এই দুটোর জন্য একটা বাইরে পাবো। যেহেতু আর হচ্ছে অর্ধগোলাকৃতি বাটির ব্যাসার্ধ, এক্ষেত্রে ঋণাত্মক হতে পারে না, ওই জন্য এই মানটা আমাদের ধনাত্মক হলো। তাহলে দুটো 5-এর জন্য একটা 5, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 7-এর জন্য একটা 7, বাইরে এলো 10 2। তাহলে এটা কত হলো? এটা হচ্ছে আমাদের 15 7 105 বাই 2 × 10, কাটাকাটি করলে হচ্ছে তোমার 2.5, 10 দিয়ে ডিভিশন করলে 5.25। অতএব 2r সমান কত হচ্ছে আমাদের? এটাকে 2 দিয়ে গুণ করলে পরে 10.5। অতএব উত্তরটা আমরা লিখে দেবো। অর্ধগোলাকৃতি বাটির মুখের ব্যাস সমান 10.5 সেমি। এরপর আমরা করব প্রয়োগ 10। প্রয়োগ 10-এ কী দেওয়া আছে? যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয়, তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 দেওয়া আছে, সেটা লিখে নিই আমরা। দুটি গোলকের
ব্যাসার্ধের অনুপাত সমান 1:2। তাহলে আমরা ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান r2 একক। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি পাবো? অতএব r1:r2 সমান 1:2 और r1/r2 সমান কত পাবো? 1/2। এটা আমাদের কাজে লাগবে, থাক। অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী হবে? তাহলে 4πr1² বাই 4πr2²। তাই হবে তো? তাহলে আমাদের 4π কেটে গেল, তাহলে r1² বাই r2²। এটাকে আমরা লিখতে পারি r1/r2² রূপে। আচ্ছা, r1/r2 ভ্যালু আমরা আগে বার করলাম যে r1/r2 হচ্ছে 1/2। সেখানে বসিয়ে দেবো 1/2, কোথায় 2, এবার এটা ব্র্যাকেট ওপেন করলে পেয়ে যাবো 1/4। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 1/4। তার মানে এটাকে আমরা অনুপাত থেকে রেশিওতে লিখে নিতে পারবো 1:4। সেখান থেকে আমরা উত্তর লিখে দেব কি, যে অতএব গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত প্রদত্ত গোলক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:4। আচ্ছা, যেগুলো করে দেওয়া নেই সেগুলো আমরা করলাম। এরপর করে দেওয়া আছে প্রয়োগ নিচে গুলিতে যে করে দেওয়া আছে সেগুলো সবগুলো দেখতে হবে। সঙ্গে সঙ্গে 9 এবং 12 অঙ্কটা খুব ভালোভাবে দেখতে হবে। এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এর পরের দিনে আমরা ওই বসে দেখি অঙ্কগুলো করার চেষ্টা করব। আচ্ছা, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।